সংবিধানে কোন জিনিসটা আছে? সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাই তো নেই। আপনি যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত হলো, সেটা কোনো রূপরেখা আছে নাকি সংবিধানে? নাই তো। বিএনপির বড় বড় নেতারা বলছে গণভোট অবৈধ, বিএনপির বড় বড় নেতারা বলছে গণভোটের কোনো লেজিটিমেসি নাই। তো একটা বেসরকারি টেলিভিশন নাম নিলাম না, তার যিনি সিইও হয়েছেন নতুন করে, তার ফেসবুক পোস্টে গেলে বিএনপি মিডিয়া সেল ছাড়া আর কিছুই নাই। খলিলুর রহমানের সাথে আমরা ইন্ডিয়ান রর প্রধান অজিত দেওয়ালের বেশ কয়েকটা জায়গায় মিটিং এর আলাপ আমরা শুনেছি। আপনি জুলাই সনদকে প্রেজেন্ট করলেন একভাবে রাজনৈতিক দলের কাছে ঘটা করে মানিক মেবিনতে, কিন্তু এসে আপনি যখন হানা ভোটে দিলেন তখন আরেকভাবে দিলেন। এটাও ঐক্যমত্য কমিশন করতে পারে সুপারিশের ভিত্তিতে, কিন্তু তাইলে আর জুলাই সনদ স্বাক্ষর করার দরকারটা ছিল কি? এইবার কিন্তু বিরোধী দলের স্ক্রুটিনি হবে, শুধু সরকারি দলে হবে না। বিরোধী দল আগামী নির্বাচনে তারা যে কতটা পারফর্ম করবে, তারা যে আগামী নির্বাচনে জিতবে কিনা, এটা কিন্তু মানুষ খেয়াল করবে। বিরোধী দলকে, ওই বিরোধী দল কিন্তু আমরা আর চাই না যে বিরোধী দল আমরা অতীতে দেখেছি। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শার্লিন। আজ আমাদের সাথে স্টুডিওতে তিনজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন। পরিচয় করে দিতে চাই তাদের সাথে। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমার সাথে রয়েছেন অনিক রায়, সংগঠক, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ, এবং সঙ্গে রয়েছেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজ করা আলাপে। দীর্ঘ সংগ্রাম, অনিশ্চয়তা আর নির্বাসনের পর্ব পেরিয়ে বাংলাদেশে রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। নতুন সরকার গঠন হলো, মন্ত্রিসভা দেখলাম আমরা। কেমন দেখলেন মন্ত্রিসভা? কেমন মনে হলো? সিফাত, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই যে আজকে আপনারা সংসদের যে সংস্কারের যে অবস্থান গ্রহণ, সেখানে আপনারা গিয়েছেন, সংস্কারের শপথ নিয়েছেন, সংসদ সদস্যদের শপথ নিয়েছেন, কিন্তু মন্ত্রিসভার শপথের সময় আপনারা উপস্থিত হননি। আপনাদের অবস্থান যদি পরিষ্কার করেন, ঠিক কী কারণে আপনারা যাননি, এটা দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। এছাড়াও আমার সাথে উপবিষ্ট অন্যান্য যারা আলোচক আছেন এবং দর্শক শ্রোতা, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। প্রথমত আপনি যে কথাটি বললেন যে আমরা নতুন অগ্রযাত্রায় আমরা যাচ্ছি, এটাকে আমি আসলে একটা ফল্টি বিগিনিং হিসেবে আখ্যায়িত করতে চাই। কেন ফল্টি বিগিনিং হিসেবে আখ্যায়িত করতে চাই? কারণ দেখুন, আমাদের জুলাই অভ্যুত্থানের পরে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে, বাংলাদেশের সংবিধানে সেই সকল গুণগত পরিবর্তন, মৌলিক পরিবর্তন নিয়ে আসব, এবং যা করলে ইনশাল্লাহ ভবিষ্যতে ফ্যাসিবাদ ফেরত আসবে না। তো সেই লক্ষ্যেই কিন্তু একটা গণভোটের আয়োজন করা হয়েছিল, এবং গণভোট পরবর্তীতে আমরা বলছিলাম যে এটাকে কনস্টিটিউশনালাইজ করার জন্য সংবিধান সংস্কার পরিষদের কথা। আচ্ছা, এটাকে গণপরিষদ হিসেবে আমরা চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বা জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনায় পরবর্তীতে এটার নাম সংবিধান সংস্কার পরিষদ হয়েছে। তো আজকে আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বলা হয়েছে যে তারা সংসদের শপথ নিচ্ছেন, কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। তো এই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং এটার জন্য যে একটা টেকনিক্যাল রিজনসকে সামনে হাজির করা, যে এটা সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত নাই, এইগুলো যে বলা, এগুলোর মধ্য দিয়ে আসলে ওনাদের যে যাত্রাটা, সেটা একটা ফল্টি বিগিনিং হয়েছে। একটা বলে না যে শুরুতে যে গলদ, সে শুরুতে গলদটা হয়েছে আর কি। এখন ওনারা যে আমরা কেন সংবিধান সংস্কার পরিষদের কথা বলছি, এটা আগে দর্শকদের কাছে খুব ক্লিয়ার হওয়া উচিত। সেটা হচ্ছে বিদ্যমান যে আপনার সংসদ, সে বিদ্যমান সংসদ অনুযায়ী আপনি যদি সংবিধানের এমন কিছু পরিবর্তন করতে যান যেটা তার মৌলিক কাঠামোর অন্তর্গত, যেমন ফর এক্সাম্পল আপনি যদি উচ্চকক্ষের কথাই বলেন, অর্থাৎ আপনি পার্লামেন্টের ধরনই চেঞ্জ করে দিচ্ছেন, এই ধরনের মৌলিক স্ট্রাকচার যেই সকল ক্ষেত্রে অ্যাট্রাক্ট করা হয়, যেই সকল সংশোধনী আনলে সংবিধানের মৌলিক কাঠামো থাকে না, নষ্ট হয়ে যায়, এই ধরনের সংশোধনী কিন্তু যদি কোনো সংসদ আনে, পরবর্তীতে সেটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, এবং সেই নজির কিন্তু অতীতেও আছে। তো ফলে এই কারণেই আমরা বলেছি এমন একটা পরিষদ গঠন করা, যাতে করে সেই পরিষদটা এমন একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক তৈরি করবে যার মাধ্যমে এই মৌলিক যে স্ট্রাকচার, এইটাকে যাতে আর ভবিষ্যতে কেউ অ্যাট্রাক্ট করতে না পারে কোনো কোর্টে গিয়ে।
আদালতে গিয়ে। আজকে তো দেখলাম আদালতে গিয়ে কে জানি রিট করছে, গণভোটের রায় নিয়ে রিট করে ফেলছে, তাই না? জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে রিট করে ফেলছে। তো তাহলে দেখবেন ভবিষ্যতে এই ধরনের আরো অনেকগুলো কিন্তু সিচুয়েশন অ্যারাইজ করবে। কিন্তু বিএনপি যদি আজকে, অর্থাৎ আমাদের যে নির্বাচিত সংসদ সদস্যরা আছেন, তারা যদি আজকে শুরু করতেন সংবিধান সংস্কার পরিষদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান দিয়ে, এবং তারা যদি সেটাকে ওন করতেন, তাহলে ভবিষ্যতে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অ্যারাইজ হইতো না। এবং সংবিধানের যে মৌলিক কাঠামোগুলো পরিবর্তন করার কথা ছিল, সেগুলোর একটা লেজিট উপায়ে আমরা সেটা করতে পারতাম এবং সেটাকে আমরা কনস্টিটিউশন করতে পারতাম। সংবিধানে এটা অন্তর্ভুক্ত নেই, যে কারণে তারা হ্যাঁ, সেটাই আমি বলছি। এখন এইটা যুক্তি হিসেবে, এইটা আপনি কিভাবে দেখেন? সেটাই বলছি, এটা একটা ফল্টি বিগিনিং এবং এটা যুক্তি হিসেবে খুবই খেলো যুক্তি আর কি। আই এম সরি টু সে, খুবই খেলো যুক্তি। মানে সংবিধানে নাই, সংবিধানে কোন জিনিসটা আছে? সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাই তো নেই। আপনি যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত হলো, সেটা কোনো রূপরেখা আছে নাকি সংবিধানে? নাই তো। এবং সংবিধানে যদি এই যে এরকম 5ই আগস্টে সকল সংসদ সদস্য পালাই যাওয়া, ইমাম মুয়াজ্জিন সহ পালাই যাওয়া, এটার কোনো রূপরেখা ছিল নাকি? ছিল না তো। এরপরে তো আপনি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে না, জনগণের গণ অভ্যুত্থানের একটা ম্যান্ডেট নিয়ে, গণ অভ্যুত্থানের একটা লেজিটিমেসি নিয়ে, আপনি সেটা স্বীকার করছেন না। আচ্ছা, সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত যে নির্বাচন কমিশন, সেটাকে আপনি স্বীকার করছেন না? করছেন তো। আচ্ছা, সে তার অধীনে নির্বাচন হইল, নির্বাচনের ফলাফল আপনি মেনে নিলেন, তো সব কিছু আপনি করতে পারলেন। সেখানে আপনি সংবিধানের কোনো কোয়েশ্চেন তুলেন নাই, সেখানে আপনি সংবিধানের টেকনিক্যাল কোনো ইস্যুস রেইজ করেন নাই। এখন আপনার মনে হলো, যখন আপনি সংবিধানে হাত দিতে যাবেন, তখন আপনার 72-এর প্রেম জেগে উঠলো। তখন আপনার মনে হলো যে না, এই সংবিধান আর পরিবর্তন তো করা যাবে না, বা মানে টেকনিক্যাল একটা রিজনস দেখা। তারা কি বলেছে যে পরিবর্তন করবে না, এমন কথা কি বলেছে? আমি সেটা বলছি না, মানে তাদের যে আচার ব্যবহার, তাতে তো সেটাই মনে হচ্ছে। এবং এক একজন, বিশেষত গণভোট নিয়ে, তারেক রহমান সাহেব গণভোট সম্পর্কে বললেন যে আপনারা হাতে ভোট দিবেন। আপনাকে আমি গত সপ্তাহে বলেছি, এখনো বলছি, আপনি বিএনপির তৃণমূলে যান এবং আপনি অসংখ্য ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে সয়লাভ, যেখানে সে ধানের শীষে ভোট দিচ্ছে এবং নাতে ভোট দিচ্ছে। এবং বিএনপির তৃণমূল থেকে কিন্তু নাতে ভোট দেওয়ার জন্য বারবার মানুষজনের কাছে ক্যাম্পেইন করা হয়েছে। তো এগুলো তো অ্যান্টি রিফর্ম অবস্থান ব্যক্ত করা বারবার। এবং গণভোট সম্পর্কে যদি আমি বলি, এখনো আপনি যদি গুগলে যান, ইউটিউবে যান, অসংখ্য ভিডিও পাবেন, অসংখ্য ভিডিও ক্লিপস পাবেন, যেখানে বিএনপির বড় বড় নেতারা বলছে গণভোট অবৈধ, বিএনপির বড় বড় নেতারা বলছে গণভোটের কোনো লেজিটিমেসি নাই, আপনি পাবেন না। তো ফলে এই যে ব্যাপারগুলো, এগুলো টুগেদার উইথ, এগুলোকে একসাথে করে যদি আপনি পড়েন, তাইলে আপনার মনে হবে যে আসলে বিএনপির এখন যে বিগিনিংটা, এটা একটা ফল্টি বিগিনিং হতে যাচ্ছে। সালাউদ্দিন সিফাত, আপনি থাকুন আমাদের সাথে। আমি অনেক রায় আপনার কাছে একটু যেতে চাই যে এই যে ফল্টি বিগিনিং এর কথা বলছে সালাউদ্দিন সিফাত, এবং সেই সাথে বিএনপির অবস্থান গণভোট নিয়ে, আমরা বিএনপির অবস্থানটা দেখলাম যে প্রথমে তারা হ্যাঁ ভোটের পক্ষে বলেনি, কিন্তু পরবর্তীতে শেষের দিকে আমরা শুনেছি তারা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এবং শেষমেশ যখন হ্যাঁ ভোট 4 কোটিরও বেশি মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করলো, তারপরে শুরুতেই আজকে যে ঘটনাটি ঘটলো, তারা শপথ গ্রহণ করলো না, এটিকে আপনি কি দেখেন যে বিএনপির অবস্থানগত পরিবর্তন হিসেবে মনে করেন কিনা? প্রথমত আমার যারা সহ আলোচক আছেন, আপনি সহ যারা আমাদের এই শো শুনছে, সবাইকে ধন্যবাদ জানাই। এবং প্রথমত আসলে বিএনপির খুব একটা অবস্থার পরিবর্তন হয়েছে বলে তো আমার মনে হয় না। কারণ আপনি যদি শুরু থেকে বিএনপির ট্র্যাকটা দেখেন, বিএনপি সংস্কার প্রশ্নগুলোতে সবসময়ই এক প্রকার একটা ধোঁয়াশার মধ্যে তার বক্তব্য ছিল। তার কিছু নেতা বলেন যে আমরা জুলাই সনদ মানব, কিছু নেতা সংস্কার অধিবেশন করেন, আবার মাঠে গেলেন বিএনপির নেতারা অন্য বক্তব্য দেন। এটা আমরা গত 1-1.5 বছর ধরেই দেখেছি। কিংবা মনে করেন এই নির্বাচনের সময়ও আসলে বিএনপি তারেক রহমানের ওই একদিন হ্যাঁ পক্ষে বলা বাদে আপনি যদি লক্ষ্য করেন, বিএনপির আসলে যে নির্বাচনী প্রচারণা এটা ছিল না। এখন আসলে যে প্রশ্ন আজকে যেটা হয়েছে, আপনি যদি লক্ষ্য করে দেখেন, এই সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে শপথ নিচ্ছে কি নিচ্ছে না, এটা খুবই সিম্বলিক। কারণ হলো আপনার প্রথম অধিবেশনে বৈশা আপনার অটোই জুলাই আদেশকে আগে ওকে করতে হবে, যে জুলাই আদেশ পাস করতে হবে, কনস্টিটিউশনালাইজ করতে হবে। বিএনপি এটা বলার চেষ্টা করতেছে, যেটা বিএনপি, আমি যদি ভুল করে না থাকি, বিএনপির যে বক্তব্য, সেই বক্তব্য হলো যে আমরা আগে এটা করব, তারপর আমরা সংবিধান সংস্কার পরিষদের মানে আমরা শপথ নিব কি নিব না, ফার্দার জিনিসটা আমরা দেখে নিব। কিন্তু এই পুরো বিষয়টার মাধ্যমে বিএনপি যেটা করতেছে সেটা হলো এই যে সংস্কার নিয়ে যে রাজনীতিটা, বা বাংলাদেশের মানুষের যে আসলে সংস্কারটা খুবই মানে বেশ কিছু জায়গায় ক্ষমতা কাঠামোর জায়গায় সংস্কারটা প্রয়োজন, সেই জায়গাটা নিয়ে এক প্রকার ধোঁয়াশা রাখতেছে। বিএনপিকে আসলে এটা ক্লিয়ার করতে হবে যে আমরা শেখ হাসিনার যে সংবিধানটা দেখছি, সেই সংবিধানটাতে শেখ হাসিনার সংবিধান বলে লাভ নেই। 91-এর পর থেকে আমাদের যতগুলো সাংবিধানিক চেঞ্জ আসছে, আমরা যদি ধরে নেই মানে 91-এর গণঅভ্যুত্থানের পর থেকে, সেই চেঞ্জগুলো প্রত্যেকবারই ছিল ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নানান রকমের নাটক, কখনো সিনিয়র একজনকে বসায় দিয়ে আরেকজনকে নিয়ে আসা, এবং শেখ হাসিনা শেষ পর্যন্ত এসে এই পুরো ব্যবস্থাপনা বাতিল করে দেওয়া। ফলে এই যে একটা মনে করেন আমাদের সংবিধানের ভিতরে এক প্রকার মনে করেন যে আপনার
ডেমোক্রেসি মুভ করছে, সেই ইল ডেমোক্রেসি সরানোর একটা উপায় ছিল এই জুলাই সনদের একটা আচ্ছা, পরিপূর্ণ বাস্তবায়নের দিকে বিএনপির যাওয়া। আজকের যে ব্যাখ্যা সেটা শুনে যেটা মনে হলো সাধারণ অনেক মানুষের মধ্যে আমি যে প্রতিক্রিয়া দেখেছি যে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে তারা বিষয়টি দেখবে। এখন জামাত এবং এনসিপি বলছে যে এটি প্রতিশ্রুতি ভঙ্গ, সরাসরি বলছে। আমি এই দ্বিমুখী আমি যে যেটা বলতে অবস্থান, চাইছি, বিএনপির এটি আসলে কি যেটা- রাজনৈতিক কোনো সংকটের ইঙ্গিত আপনি দেখেন কিনা? একটা প্রথমত বিষয় হলো রাজনৈতিক সংকট নানান কারণেই, মনে করেন যে একটা ডেমোক্রেটিক্যাল জায়গায় রাজনৈতিক সংকট থাকবে, রাজনৈতিক আলাপ আলোচনা থাকবে, এক একজনের এক এক রকমের মতামত থাকবে, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপির পক্ষ থেকে যেই জিনিসটা ক্লিয়ার করতে হবে যে এই যে ধোঁয়াশাপূর্ণ পজিশন বিএনপি বারংবার রাখছে, বারংবার পজিশনগুলোর মধ্যে এক প্রকার ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি রাখছে, সেই পরিস্থিতি তার ক্লিয়ার করতে হবে। মূলত ঝামেলাটা হলো এই জায়গায়। যেমন মনে করেন আজকের এই ঘটনাটা একটা সিম্বলিক ঘটনা শুরু হিসেবে, আমি যদি ধরতে পারেন আমি তর্কের খাতিরে বলতে পারি বিএনপি পজিশন ঠিক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই পুরো জিনিসটা দেখেন, এই জিনিসটাকে শেষ রাতে কালকে নিয়ে আসা, কয়েকজন এমপি আপনার সংবিধান সংস্কার পরিষদের মোতাবেক শপথ নিলেন, কয়েকজন নিলেন না, এই যে মানে ৭৭ জন নিয়েছেন, বাকিরা নিলেন না, এই যে একটা সংসদ শুরু হচ্ছে, এই সংসদটা তো প্রথম মুহূর্তেই তারা হারমোনি হারাইছে। যদি বিএনপির মনে হইতো যে আমরা এটার কনসিডারেশন কইরা তারপর করব, তাহলে সেটা তো কালকে রাতেই বাকি সকল পার্টির সাথে কথা বলা যেত, অথবা আরো আগেও বলা যেত। আরো আগেও বলা যেত আচ্ছা। যে আমরা এই উদ্যোগ নিতে যাবো। কিন্তু এটা না কইরা যেভাবে পার্লামেন্টটা শুরু হলো, সকালবেলায় মনে করেন যে এক প্রকার এনসিপি থেকে জানানো গেল বা জামাত থেকে জানা গেল তারা শপথ নিবে না, কিন্তু পরবর্তীতে আবার কিছুক্ষণ পরে দেখা গেল দুপুরের দিকে তারা শপথ নিতে গেল। এই যে টোটাল যে মানে একটা হরবর পরিবেশ আমাদের ডেমোক্রেসির, যদি আমরা ধরে নেই যে আজকে থেকে আমরা একটা নতুন জায়গায় পৌঁছাচ্ছে, আমাদের আবার নতুন করে সংসদ ফর্ম রয়েছে, সেই প্রথম দিনের যে ডেমোক্রেসি, সেইবারে ডেমোক্রেসিক্যাল সিচুয়েশন থাকার কথা, সেটা তো আসলে এনশিওর হয় নাই। এবং আমার মনে হয় যে আসলে বিএনপির যেই ধোঁয়াশাটা ক্লিয়ার করতে হবে, কারণ মানে বিএনপি কেন, যে কেউ আসলে শেখ হাসিনার মতো ক্ষমতাধর হইতেই চাইতে পারে। বিএনপির হইতে চাওয়াটা খুবই স্বাভাবিক, যে শেখ হাসিনা যেরকম একটা সংবিধান করেছিল যেখানে সে যা বলবে, বা শেখ হাসিনা না, প্রধানমন্ত্রী পদে যিনিই বসবেন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে উঠবেন, এরকমই যদি একটা পজিশন বিএনপি চায়। আপনার কি মনে হয় যে বিএনপি 2/3 ভোটে আসন পাওয়ার পরে নির্বাচনে এই দিকেই যাচ্ছে? আসলে প্রথম দিনেই তারা প্রথম যে বিষয় হলো সম্ভাবনা তো অবস্থান উড়াই দেওয়া দেখাবে। যাবে না। এখন রাজনীতিতে তো আসলে প্রথম দিনেই আমি একটা কমেন্ট করতে চাই না, কিন্তু সম্ভাবনা উড়াই দেওয়ার তো কোনো সুযোগ নাই। বিএনপি ওই অনেকটাই। রাস্তায় নামতেই পারে আবারও আর কি। ফিরবো আপনার কাছে। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনার কাছে আসতে চাই যে এই যে আলোচনাটা চলছে যে বিএনপি সংসদ সদস্যরা সংস্কার পরিষদের শপথ নেয়নি, 11 দলীয় ঐক্য তথা বিরোধী দল সংস্কার পরিষদের শপথ নিয়েছে। এই যে জামাত আবির দাবি করলেন যে সংস্কার পরিষদের শপথ না নেওয়া মানে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করা, আপনি কি এটাকে অবজ্ঞা হিসেবে দেখেন, নাকি আসলে শপথ না নিয়েও এই সংস্কার করা সম্ভব বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। এবং আমার দুজন সহ-আলোচক যারা বললেন, অনেক গুরুত্বপূর্ণ কথাই তারা নিয়ে এসেছেন। সংস্কারের ব্যাপারটা যদি আপনি দেখেন, একটু পেছনে যেতে হবে। প্রথমত হলো আমরা কিন্তু 2007-08 সাল থেকে এই সংস্কার আলোচনা শুরু করেছি। পরবর্তীতে দেখলাম রাজনৈতিক দল হিসাবে যখন আওয়ামী লীগ কর্তৃত্ববাদ ফেসিবাদ প্রতিষ্ঠা করার পথে, তখন কিন্তু বিএনপি সংস্কার আলোচনা রাজনৈতিক দল হিসেবে নিয়ে এসেছে, সাথে তার জোটের অন্যান্য দলগুলোও ছিল। আমরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখলাম 31 দফা পর্যন্ত গিয়েছে। তো এখন 5ই আগস্টের আগে যে আন্দোলনটা হয়েছে, 5ই আগস্ট পর্যন্ত আমরা নিজেরাও তো রাস্তা ছিলাম এবং গত 15 বছরই কর্তৃত্ববাদ বিরোধী লড়াই করেছি। সেখানে হলো কি, সে আন্দোলনটা প্রধানত গত রেজিমকে পরিবর্তন করার প্রধান। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে আমাদের মধ্যে কিন্তু এই আলোচনাটা আসছে যে কি কারণে আমরা এই ফেসিবাদ কর্তৃত্ববাদে পৌঁছলাম। তখন কিন্তু আমরা সবাই বলেছি যে আমরা কিন্তু সংস্কার চাই। সব রাজনৈতিক দল এবং সমাজের মধ্যে একটা ঐক্যমত্য ছিল সংস্কার কমিশন। যেমন আমরাও কিন্তু পলিটিক্যাল সায়েন্সের পক্ষ থেকে অনেক লোক মিলে শ্যাডো সংস্কার কমিশনও গঠন করেছি, ব্যাপক রিপোর্টও দিয়েছি। তো আমরা প্রত্যেকের জায়গা থেকে কিন্তু এই কন্ট্রিবিউশনটা করেছি। একটা জবাবদিহিমূলক শাসন আমরা চেয়েছিলাম এবং রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এখন কি প্রক্রিয়ায় জবাবদিহিমূলক শাসন চাইবেন সেইটা নিয়ে বিতর্ক ছিল। এবং এক্ষেত্রে প্রথম যে কমিশনগুলো হলো, সেগুলো যখন ঐক্যমত্য কমিশনে ট্রান্সফর্ম হলো, তখন কিন্তু আমরা দেখলাম যে অনেক বিভিন্ন দল, বিশেষ করে বিএনপি, অনেক ইস্যুতে তার নোট অফ ডিসেন্ট দিচ্ছে। এখন এই নোট অফ ডিসেন্ট যেগুলোতে দিয়েছে বিএনপি, দিয়ে যেভাবে জুলাই সনদটাকে স্বাক্ষর করেছেন আপনারা রাজনৈতিক দলগুলো, এখন আলোচনাটা ওই জায়গায় হতে হবে। জুলাই সনদটাকে উপস্থাপন করা হয়েছে একভাবে, আর হানা ভোটে ঐক্যমত্য কমিশনের সুপারিশটাকে উপস্থাপন করা হয়েছে। তাহলে আপনি জুলাই সনদটা স্বাক্ষর করলেন যে বক্তের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো, এনসিপি বাদে, এনসিপি তো করেছে 2 দিন আগে, তো এনসিপি বাদে বাকি সবাই যে স্বাক্ষরটা করলো সেটা তো ঘটা করে করা হলো। আমরা ঐক্যমত্য দেখালাম, সরকারের উদ্যোগে এটা হলো।
কিন্তু যখনই হানা ভোটের সুপারিশটা আসলো তখন দেখা গেল যে ওই জুলাই সনদটা নাই। এখন অনেকে বলতে পারে জুলাই সনদে যে সকল বিষয়গুলো নোট অফ ডিসেন্ট ছাড়া কিন্তু স্বাক্ষর করতে হয়েছে, এখন নোট অফ ডিসেন্টগুলো অনেকের কাছে ইম্পর্টেন্ট মনে হতে পারে জবাবদিহিমূলক শাসনের জন্য, তারা সেগুলো হানা ভোটের মধ্যে ইনক্লুড করেছে। এখন আপনি দেখেন যেভাবে সনদটাকে কিন্তু সরকার নিজেই হানা ভোটে যখন যেভাবে প্লেস করলো, সনদটাকে সে নিজেই ইরিলেভেন্ট করে দিচ্ছে। কারণ হানা ভোট যে প্রক্রিয়া উপস্থাপন করেছে, জুলাই সনদ কিন্তু সেই প্রক্রিয়া উপস্থাপন করে নাই। এটা কিন্তু আমরা অনেক দিন ধরেই বলছি, এই কথা আজকে নতুন বলছি না, অনেক দিন ধরেই বলছি যে এইটা মতো কমিশন ঠিক করে নাই। যদি হয় সে এগুলো ইনক্লুড করতে চায় তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে আবার তার বসা উচিত ছিল যে না এগুলো লাগবেই। কিন্তু সেটা হলো একটা হলো রাজনৈতিক দলগুলোকে একসাথে সে সই করিয়েছে একরকমভাবে, আর প্রেজেন্ট করেছে জুলাই মানে গণভোটে আরেক রকমভাবে। সেটাও আপনি না না সেই জিনিসগুলো ছিল না। অনেকগুলো জিনিস যেগুলো হানা ভোটে আসছে সেগুলো জুলাই সনদে নাই। কারণ সনদের যে স্বাক্ষরটা যেখানে আপনি যে বিষয়গুলো একমত হয়ে করেছে সেটা নোট অফ ডিসেন্ট শো করেছে। তো এখন আপনি যেগুলো সামনে নিয়ে আসছেন এগুলো আবশ্যক মনে হতে পারে অনেক কাছে, আমি এর সাথে দ্বিমত করছি না, কিন্তু আপনি জুলাই সনদকে প্রেজেন্ট করলেন একভাবে রাজনৈতিক দলের কাছে ঘটা করে মানিক মেবিনতে, কিন্তু এসে আপনি যখন হানা ভোটে দিলেন তখন আরেকভাবে দিলেন। এটাও ঐক্যমত্য কমিশন করতে পারে সুপারিশের ভিত্তিতে, কিন্তু তাইলে আর জুলাই সনদ স্বাক্ষর করার দরকারটা ছিল কি? আপনি সরাসরি হানা ভোটেই দিতেন, তাহলে তো এখন আর কেউ বলতে পারতো না যে আমি তো এইভাবে স্বাক্ষর করেছি এখন এরকম আসছে, এটা কেউ বলতে পারতো না। এক দ্বিতীয়ত হলো যে আপনি যেই প্রক্রিয়ায় হানা ভোটের ইম্পর্টেন্স অনেক বেশি, কারণ এটা গণভোটের গুরুত্ব আছে, অপরিসীম গুরুত্ব আছে, গণভোটের অপরিসীম গুরুত্ব আছে। এখন কেউ বলতে পারে যে গণভোটটা সংবিধানের ভিতরে নাই, এখন বর্তমান সংবিধানে কিন্তু গণভোট নাই। তো সেই জায়গা থেকে এই আলোচনাটা সামনে নিয়ে আসতেছে। তো এখন অন্যরা যারা বলছে আর অনেক কিছু তো সংবিধানে নাই, শোনেন প্লিজ, অনেক কিছু সংবিধানে নাই, এখন সেগুলোও তো আমরা নিচ্ছি। ব্যাপারটা হলো সবাই কিন্তু যার যার মতো করে খণ্ডিত আকারে নিলে কিন্তু আর হবে না ব্যাপারটা। অনেকে যে আমি প্রথম যে মানে অ্যানোমালির কথা বললাম যে জুলাই সনদ স্বাক্ষর করেন একটা যে কথাটা বললেন যে অন্তর্বর্তী সরকারও তো আসলে না অনেক কিছুই নাই, আমি তো বলছি একমত। শপথের বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বিএনপির শপথ গ্রহণ না করার বিষয়টাকে তারা কি আসলে আমি বলতে বলছি পারে কিনা? এই জায়গায় আসছি, এখন যেই আপনি জুলাই সনদ যেভাবে উপস্থাপন করলেন আর যেভাবে গণভোট নিলেন এর মধ্যে মেজর পার্থক্য আছে। এখন যদি কেউ মনে করে যে সে রাজনৈতিক দল হিসেবে সে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে আগে সেই অবস্থানে সে থাকতে চায়, এখন তো সে তো এই যে উনি যেটা বললেন যে ধারাবাহিকভাবে সে কিন্তু তার অবস্থান প্রকাশ করে আসছে, অবস্থান কিন্তু এখনো এরকমই আছে, যেরকম ছিল সে সেরকমই আছে। সুতরাং তাকে কিন্তু আপনি ওই জায়গা থেকে কন্ডেম করতেন, কন্ডেম তো সে এইভাবেই তার উপস্থাপনা করছে যে আমার এগুলো আমি চাই না। আমি আরেকটা প্রশ্ন না করে পারছি না আসলে। গণভোটে জনগণ রায় দিয়েছে, তারা হ্যাঁকে জয়যুক্ত করেছে, আবার আমরা দেখেছি যে নির্বাচনে বিএনপি 2/3 বেশি আসন পেয়ে জয়যুক্ত হয়েছে। দুটাই তো আসলে জনগণের রায়, কোনটাকে এগিয়ে রাখবেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু এগিয়ে রাখার কিছু না, এখানে দুইটা ইম্পর্টেন্ট। এবং এই যে জনগণ মানে বিএনপি তো এখনো বলে নাই সে শপথ নিবে না, এই কথা কিন্তু বলা হয়নি। এক দ্বিতীয়ত হলো শপথ নেওয়ার প্রক্রিয়া নিয়ে তার একটা বক্তব্য আছে, আর কিছু না। কিন্তু এই অবস্থায় যদি বিএনপি মনে করে যে সে সংসদের এখন রিসেন্টলি হয়তো সংসদ বসবে, সেখানে গণপরিষদে এবং এই বিষয়গুলো যদি সংবিধানের কোনো একটা অনুমোদনের মধ্য দিয়ে প্রক্রিয়ার মধ্য দিয়ে অথবা অ্যাটর্নি জেনারেল অথবা প্রধান বিচারপতি কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি এটাকে আইনগত ভিত্তি দান করায় আবার ঢুকে, সেটাও মানে আপত্তির কিছু নাই। কিন্তু এখন এটা খুব লেট হয়ে যাচ্ছে না, আমাদের 6 মাস সময় আছে, সুতরাং আপনি যেটা মেজর উত্থাপন করতে পারেন সেটা হলো সরকার কিন্তু কাজটা ঠিক করে নাই। জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করিয়েছে সেভাবে গণভোটে না দেওয়া ঠিক করে নাই। সরকারের উচিত ছিল ওগুলো যদি ইম্পর্টেন্ট মনে করে রাজনৈতিক দলগুলোকে আবারও এইগুলো বলে বসে ঠিক করে তারপর আসা। জুলাই সনদের এতগুলো বিষয় একসাথে যদি মানুষের সামনে উপস্থাপন করা হতো তাহলে না জুলাই সনদের জিনিসগুলো জুলাই সনদের যেগুলো জুলাই সনদে যা নাই তাও হানা ভোটে এসেছে, আমি সেটা বলেছি আপনাকে। আচ্ছা, কাজী মোহাম্মদ মাহফুজ, আসবো আপনার কাছে। সালাউদ্দিন সিফাত, আপনিও কি একমত কিনা যে অনেক বিষয়গুলো আসলে আসেনি এবং অন্য বিষয়গুলো চলে এসেছে হানা ভোটে? এটার সাথে কি আপনি একমত কিনা এবং কিছু যোগ করতে চান কিনা? না, এখানে হচ্ছে প্রথমত বোঝা দরকার হচ্ছে গণভোটটা আসলে কেন প্রয়োজন। আমাদের মনে হইলো যে গণভোট কেন প্রয়োজন, বিএনপি লোকজন আসলে এটা নিজেরাও বুঝতেছে না এবং জনগণকে একটা ভুল মেসেজ, ভুল বার্তা দিচ্ছে বারবার যে কনস্টিটিউশনে এটা নাই, কোত্থেকে কনস্টিটিউশনে এটা আসলো। দেখেন, আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা বেসিক্যালি পুরনো রাষ্ট্র কাঠামোর ব্যাপারে আমরা আমাদের কোয়েশ্চেন হাজির করেছি, সেটা গুম খুনের রাষ্ট্র বলেন, বাকি যা কিছুই বলেন। এখন এর মধ্য দিয়ে যে সংস্কার কমিশনগুলো হলো, তারা এক ধরনের সংস্কার প্রস্তাব উপস্থাপন করলো যেগুলো অফকোর্স বাংলাদেশের কনস্টিটিউশনের কিছু জায়গায় সেগুলো মৌলিকভাবে কিন্তু পরিবর্তন করে দেয়। আমাদের লেজিটিমেসি মানে বৈধতার জায়গাটা হচ্ছে
আইনি বৈধতার জায়গাটা হচ্ছে বেসিক্যালি আমাদের গণ অভ্যুত্থান। গণভোটটা প্রয়োজন পড়ছে মূলত এটাকে লিগ্যালিটি দেওয়ার ক্ষেত্রে। এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশে তো 1972 সালে যে সংবিধানটা হয়েছিল সেখানেও তো আমাদের কোনো গণভোট নেওয়া হয় নাই, এবং এটা তো একটা মারাত্মক আপনার প্রসিডিউরাল ফল্ট। আপনি সকল ড্রাফটাররা মিলে ড্রাফট করলো একটা কনস্টিটিউশন, কিন্তু সেটা পৃথিবীর যে কোনো দেশের নিয়ম হচ্ছে ড্রাফটাররা কনস্টিটিউশন মেক করার পরে সেটা গণভোটের জন্য প্রেজেন্ট করা হয়, যাতে করে জনগণ তাদের সম্মতি দিতে পারে, মতামত দিতে পারে। এই ধরনের কোনো গণভোট তো আমরা দেখি নাই 72 সালে সংবিধান পাশের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা যখন বললাম যে এটাকে আরো মোর ডেমোক্রেটিক ওয়েতে, এবং গণভোটের কথা তো আসলে বিএনপি প্রথম থেকে রাজিই ছিল না, এটাই তো সত্য কথা। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা যে এই যে জুলাই সনদে এখন কেন সাইন করলাম, এটার মধ্যে উত্তরটা লুকায়িত আছে। জুলাই সনদে প্রথম যখন সাইন করার কথা বলা হলো, আমরা কিন্তু জুলাই সনদ ইন সাবস্টেন্স মানে এটার মধ্যে যে যে কন্টেন্ট আছে সেটা নিয়ে আমাদের কোনো বিরোধ ছিল না, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। আমাদের আপত্তিটা ছিল প্রসিডিউরাল জায়গায়, অর্থাৎ জুলাই সনদটা আপনি যদি বাস্তবায়ন করার যে আইনি পদ্ধতি, ভিত্তিটা আগে না না, চেয়েছিলেন। অফ কোর্স আপনি যদি বাস্তবায়ন করার পদ্ধতি না বাতলে দেন, আপনি শুধুমাত্র জুলাই ঘোষণাপত্রের মতো একটা মানে এরকম খেলো একটা ডকুমেন্ট আমরা হাতে ধরাই দিবেন, আমি মানবো কেন? মানবো না তো। তা আমরা সে বাস্তবায়নের জন্য আমরা বলেছি আগে আপনি মেকানিজমটা বলেন। মেকানিজম হিসেবে আমরা যেহেতু সাইন করি নাই, আমরা যেহেতু আবদার করলাম, আমরা যেহেতু আবেদন করলাম, তখন দেখা গেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা জারি হলো এবং হচ্ছে গণভোটের প্রসিডিউরের পক্ষে আমরা আস্তে আস্তে এগোলাম। তো ফলে গণভোটটা কেন প্রয়োজন? আমরা চাই নাই কোনো প্রসিডিউরাল মিস্টেক হোক, আমরা এটাতে মোর ডেমোক্রেটিক, মোর ট্রান্সপারেন্ট করতে চাইছি। তো ফলে আপনার জুলাই সনদের আসলে লেজিটিমেসি হচ্ছে গণ অভ্যুত্থান, সেটা লিগ্যালিটি হচ্ছে গণভোট। এখন এটা কনস্টিটিউশনালাইজ করার সময় আসছে। আচ্ছা, এখন কনস্টিটিউশনাল করার সময় এসে যদি এখন আপনি বলেন যে এটা গণভোটটা কনস্টিটিউশনে না, এটা কনস্টিটিউশন নাই, ওটা কনস্টিটিউশন নাই, এটা আসলে টেনেবল কোনো আনসার হইল না। আর আপনি যেটা বলেছেন যে গণভোটে অনেক বিষয় ছিল না, গণভোটে অনেক মানে আপনি এটা বহুদিন ধরে একটা চর্চিত বিষয় যে গণভোটে 4টা বিষয় ঠেসে দেওয়া হয়েছে, যেটার অনেক কিছু ছিল না। দেখেন, এটা আর কোনো অপশন নাই। বিএনপি প্রথমে বলেছে যে আমি এই জিনিসটা মানি না, আমি উচ্চকক্ষ আনুপাতিক পদ্ধতিতে হোক, আমি এই জিনিসটা ভোটের সংখ্যা অনুপাতিত হোক, এটা জিনিসটা আমি চাই না। তো এটার প্রেক্ষিতে এসে এটার প্রেক্ষিতে এসে ঐক্যমত্য কমিশনের আর কোনো অপশন নাই, তাকে তখন ডিরেক্ট প্রশ্ন আকারে এটা গণভোটের 4টা প্রশ্নের মধ্যে দিয়ে দিতে হয়েছে। এখন ওই 4টা প্রশ্নের জনগণ কিন্তু আনুপাতিক হারে উচ্চকক্ষে ভোটের সংখ্যা অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করার জন্য রায় দিয়েছে। তো ফলে এই যে প্রশ্নটা উল্লেখ করা হয়েছে, এটা আর কোনো অপশন ছিল না, কারণ বিএনপি তো সে এগ্রিড না, সে তো বারবার চাচ্ছে যে আসন অনুপাতে। এখন আপনি কি করবেন? এটা তো একটা স্টেলমেট অবস্থা। ওই স্টেলমেট অবস্থা মানে ঐক্যমত আসতে পারেনি, এই কারণে এমন একটা প্রশ্ন রাখা হয়েছে। আচ্ছা, সেটা জনগণের উপর ছেড়ে দেওয়া হয়েছে, এবং জনগণ কিন্তু রায় দিয়েছে আসন ভিত্তিক না, জনগণ রায় দিয়েছে কিন্তু ভোটের যে সংখ্যা, ভোটের সংখ্যা অনুপাতে। এখন আপনি জনগণের, বিএনপির সামনে প্রশ্ন হচ্ছে এটা, আপনি কি জনগণের রায় মানবেন নাকি মানবেন না? এখন বিএনপির আজকের যে অবস্থান সেটা অনুযায়ী যেটা বললেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, যে এখনো বোঝা যাচ্ছে না যে পরবর্তীতে তারা কোন দিকে যাবে বা এখনো পর্যন্ত বলা যায়নি, ধোঁয়াশা রাখছে। তো এখন আপনারা এনসিপি দলীয়ভাবে কি পদক্ষেপ নেবেন? আন্দোলনে নামবেন নাকি আইনি কোনো জটিলতা আপনি দেখেন কিনা? প্রথমত হচ্ছে আমাদের এই ফল্টি বিগিনিং এর বিপরীতে আমরা একটা পদক্ষেপ নিয়েছি, আমরা শুরু করেছি। আমরা শুরু যেটা দিয়ে করেছি সেটা বলি, যেটা হচ্ছে আমরা একই সাথে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছে আমাদের 6 জন, এবং এট দ্য সেম টাইম তারা সংবিধান সংস্কার পরিষদেরও শপথ গ্রহণ করেছে। আমরা করেছি আমরা জুলাইয়ের দায়বদ্ধতা থেকে, যে এতগুলো শহীদ হয়েছে, এতগুলো মানুষজন শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের একটা দায়বদ্ধতার জায়গা আছে। সংস্কার নিয়ে আমরা সবচেয়ে বেশি অ্যাক্টিভিজম করেছি। অনেকে হয়তো এখন বলতে চাচ্ছেন, আবার বলতে হবে যে প্রথমে কি আপনারা শপথ না নেওয়ার ব্যাপারে বলেছিলেন কিনা? সেটা হয়তো আমি জানি না, সেটা আমাদের আহ্বায়ক থেকে কিংবা হচ্ছে হয়তো নির্বাচিত থেকে আসছে কিনা আমি জানি না। পরিবর্তনের বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় কোনো সমস্যা নাই, সিদ্ধান্ত পরিবর্তন হইতেই পারে। আপনার বিএনপি এসে এত বড় একটা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললো, শুরুতে সে খুব সংস্কারপন্থী, হ্যাঁ, পরে গিয়ে আছে সে আচমকা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলো না। তো বিএনপির জন্য যদি সেটা জায়েজ হয়ে থাকে, আমার তো সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি তো অবস্থার বিচারে আমি সিদ্ধান্ত গ্রহণ করব, এটা কোনো বড় কোনো ইস্যু না তো। আর আপনি যে প্রশ্নটা করেছিলেন, আমি খেয়ে হারাই ফেলেছি, প্রশ্নটা কি ছিল? আচ্ছা, আপনারা কোনো আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন কিনা বা রাজপথে যাবেন কিনা? আমরা তো প্রথম দিকে আমরা যেটা শুরু করেছি জুলাইয়ের দায়বদ্ধ থেকে, আমরা যেহেতু সংস্কার নিয়ে কাজ করেছি, এবং এটা বলা ছিল আমার, সেটা হচ্ছে গণভোটে এই যে আমাদের একটা বিজয় হইল, গণভোটে যে এত বিপুল পরিমাণ মানুষ ভোট দিল এবং তারা হাতে ভোট দিল, হাতে জয়যুক্ত করলো, এটার জন্য অফকোর্স আমরা জনগণকে ধন্যবাদ জানাতে চাই, এবং এটার জন্য আমরা সবচেয়ে বেশি কাজ করেছি। আমরা হ্যাঁ ভোটের অ্যাম্বাসেডর থেকে শুরু করে এবং পুরো আমাদের ট্রেইলটা যদি আপনি ফলো করেন ফেব্রুয়ারি থেকে বা তারও আগে থেকে গণভোট যাতে হয় এটা নিয়ে, এবং গণভোটে মানুষজনকে কনভিন্স করেছি, মানে ডিসপাইট এভরিথিং আপনি বিএনপির পক্ষ থেকে দেখেন। তো ফলে এই জিনিসটা সংস্কারের একটা দায়বদ্ধতা আমাদের জায়গা থেকে আছে। তো ফলে আমরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেছি। এটা আমাদের আজকের বিএনপির যে ফল্টি বিগিনিং তার একটা জবাব।
বাকিটা আমরা তারা যত বেশি আস্তে আস্তে নিজেদের এই ধরনের ধোঁয়াশাগুলো আরো বেশি আমাদের সামনে আনফোল্ড করবে, তত বেশি আমরা আমাদের মতো করে ট্যাকটিক্স, আমরা আমাদের মতো স্ট্র্যাটেজি নিয়ে আমরা আগাবো। এই মুহূর্তে আপনারা কি ভাবছেন যে আজকের এই ঘটনার পরে আপনারা কি রাজপথের দিকে আগাবেন নাকি না, না, আইনিভাবে আপনি আগানোর আমাকে- চিন্তা আপনি করছেন? আপনি যদি আমাকে একটু, যেহেতু আপনি আমাকে সরাসরি রয়েছেন রাজপথে আপনি, ঠেলে দিয়েন না, মানে বিষয়টা হচ্ছে কি, আপনাদের পদক্ষেপ কি হ্যাঁ আমি হতে পারে? সেই পদক্ষেপই বলছি। জি। পদক্ষেপ তো আজকে আমরা আমাদের পদক্ষেপ নিলাম, এরপর আমরা আমাদের মতো আলোচনা করব। বিষয় হচ্ছে সংস্কারের জন্য আমরা রাজপথেও থাকবো, সংস্কারের জন্য আমরা রাজপথেও থাকবো, সংস্কারের জন্য আমরা ওই সংসদেও থাকবো, সংস্কারের জন্য আমরা কালচারেও থাকবো, সংস্কারের জন্য যা যা করা লাগে আমরা সবকিছুই করব। আচ্ছা, ধন্যবাদ। আর অনেক রায়, আপনার কাছে আসতে চাই যে এই যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে, মানে আমি প্রসঙ্গটা তুলে ফেলি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে টেকনোক্র্যাট মন্ত্রী করেছে, এইটা নিয়ে কি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার ক্ষেত্রে কোনো আপনি নীতিগত প্রশ্নের জন্ম দেয় এমনটা দেখেন কিনা, যে নিরাপত্তা উপদেষ্টা থেকে হঠাৎ করে মন্ত্রী করা হলো, এটাকে কিভাবে দেখছেন? এটা শুধু একটা প্রশ্নের উদ্রেক না, এটা অনেকগুলো প্রশ্নের উদ্রেক করে। প্রথমত বিষয় হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা মাহফুজ আলম যখন মন্ত্রী ছিলেন, তখন একটা আলাপ আমরা বারবার বিএনপির পক্ষ থেকে শুনছি, যে আমরা নিজেরাও বলছি যে এই নির্বাচনের একটা নিরপেক্ষতা রাখার জন্য তাদের উচিত না মন্ত্রিসভায় Continue থাকা, কমসে কম তফসিলের পরে আর তাদের থাকা দরকার নেই। তো সেই আলোচনা যখন হয়েছে এবং তারা সেটা শুনেছে, এবং বিএনপিও এই আলাপে সবচেয়ে বেশি মানে আপনার ভোকাল পয়েন্টে ছিল। তো সেরকম অবস্থায় এখন আফটার ইলেকশন খলিলুর রহমানের মতো একটা লোক, মানে কি কারণে খলিলুর রহমানের মতো বলতেছি, তিনি যে একটা সাসপিসিয়াস ক্যারেক্টার, সেটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু গত 1.5 বছর নানানভাবে নানান জায়গায় আলোচনা হয়েছে। সাসপিসিয়াস ক্যারেক্টার খুবই সিম্পল জায়গা থেকে। আপনি মনে করেন যে তিনি নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন, নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পরে আমরা আপনার আমেরিকার যেই গাজায় যে পিস আর্মি, সেই আর্মির আমরা পার্ট হয়েছি, এই নেগোসিয়েশনের অন্যতম পার্ট তিনি। এই গাজার যে পিস আর্মি, এই আর্মির কাজ কি? এই পিস আর্মির কাজ হলো মূলত গাজা বলে যে একটা জায়গা আছে, প্যালেস্তাইন বলে যে একটা জায়গা আছে, এটাকে নাই করে দেওয়া। ওইখানে একটা আলাদা আর্মি গিয়ে বসবে, আমেরিকান আর্মি ওইখানে পজিশন নেবে, আমেরিকান নেতৃত্বাধীন পিস আর্মি ওইখানে পজিশন নেবে, এবং সেই পজিশনের মাধ্যমে সেই জায়গাটাকে নাই করে দেওয়া। আমরা যে মানবিক করিডোর বা আমরা করিডোর দিতে যাব মায়ানমারে, এই নেগোসিয়েশনের ওয়ান অফ দ্য ফ্রন্টিয়ার কে ছিলেন? খলিলুর রহমান ছিলেন। খলিলুর রহমানের সাথে আমরা ইন্ডিয়ান রর প্রধান অজিত দেওয়ালের বেশ কয়েকটা জায়গায় মিটিংয়ের আলাপ আমরা শুনেছি। আচ্ছা। এবং তিনি নানানভাবে আমাদের রাজনীতিতে, যদি আমরা ভুল করে না থাকি, যে এই যে শেষ মোমেন্টে মার্কিন বাণিজ্য দপ্তরের মাধ্যমে আমরা যে ইউনুস গভর্নমেন্টের ট্রিটি, যে ইউনুস গভর্নমেন্ট যেই মার্কিন সরকারের সাথে যে ট্রিটি করলো, বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি একটা মজার জিনিস আপনি লক্ষ্য করবেন, এই বাণিজ্য চুক্তি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কাউকে জানানো হয়নি। এটা যে বাংলাদেশের মানুষ জেনেছে, যতটুকু জানতে পারছে সেটা জানছে কারণ ইউএস যেই আপনার কমার্শিয়াল, মানে তাদের যে কমার্স সেকশন, তাদের ওয়েবসাইটে তারা এই 38 পৃষ্ঠার ট্রিটি উঠাই দিচ্ছে। এই ট্রিটি যদি সত্য হয়ে থাকে এবং ট্রিটি যদি এইভাবে বাস্তবায়ন করা হয়ে থাকে, তাহলে এই ট্রিটি হবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় সমস্যা। আপনি উইথাউট আমেরিকান হেল্প, আপনি রাশিয়া বলেন, চীন বলেন, অন্য যে কোনো দেশ বলেন, কোনো দেশের সাথে কোনো আলোচনায় যাইতে পারবেন না, কোনো বাণিজ্যিক চুক্তি করতে পারবেন না। আপনি আমেরিকাকে বাংলাদেশের মার্কেটে 6058টি পণ্যের মার্কেট দিয়ে দিবেন, কিন্তু ঠিক ওই মোমেন্টে বাংলাদেশের ট্যারিফ কমবে মাত্র 1%, যেটা 19% থেকে 18% হবে। এখন এই পুরো জিনিসটার অন্যতম মাস্টারমাইন্ড বা অন্যতম আলোচনার লোক হলো খলিলুর রহমান, যাকে নানানভাবে বাংলাদেশের রাজনীতিতে বলা হয়েছে। ফলে সেই লোকটাকে যখন তারেক রহমান তার মিনিস্ট্রির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বসাবেন স্পেশালি, তখন এটা নিয়ে সন্দেহ করা যে এই গভর্নমেন্ট আসলে কোন রোড ম্যাপে আগাবে, এই গভর্নমেন্ট। এবং এই ট্রিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমেরিকা যদি কাউকে ব্ল্যাকলিস্ট করে, বাংলাদেশের অটোমেটিকলি তাকে ব্ল্যাকলিস্ট করতে হবে। কালকে যদি আমেরিকা ব্ল্যাকলিস্ট করে যে আপনি পাকিস্তানের সাথে কোনো ব্যবসা করতে পারবেন না, ইন্ডিয়ার সাথে ব্যবসা করতে পারবেন না, কারণ এরা আমেরিকার কাছে ব্ল্যাকলিস্ট, সাথে সাথে বাংলাদেশের সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে। তো এইটা এই পার্লামেন্টের অন্যতম চ্যালেঞ্জ, যে এই পার্লামেন্ট এই ট্রিটি কে কিভাবে দেখবে, এই ট্রিটিকে কিভাবে বাস্তবায়ন করবে। আমরা জানি এই ট্রিটিগুলোর খেসারত কিরকম দিতে হয়। আদানির সাথে একটা অন্যায্য চুক্তি বাংলাদেশ বিদ্যুৎ খাতে করছে শেখ হাসিনার গভর্নমেন্ট, আপনি সেই চুক্তি 25 বছরে বাদ দিতে পারবেন না, কারণ ওই চুক্তিটা এইভাবে করা। আমরা এখন পর্যন্ত জানি না সেই চুক্তি কিভাবে হতেছে। সো খলিলুর রহমান কার ম্যান? খলিলুর রহমান কেন তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইম্পর্টেন্ট? মানে পুরো বিএনপির পুরো সেকশনে আর কি কেউ নাই যিনি পররাষ্ট্রমন্ত্রী হইতে পারেন? এখন আপনি উপদেষ্টা মণ্ডলীর থেকে, এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আপনি লোক নিচ্ছেন, কিন্তু এই বিএনপি কিন্তু একসময়
তাদের রুহুল কবির রিজভী সহ বড় বড় নেতারা খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছে এবং তারা বলেছেন যে খলিলুর রহমান বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, তিনি আমি এই নানান প্রসঙ্গে কিছু আসতাম করছেন। যে বিএনপি উপদেষ্টা বিএনপি কিন্তু করেছে খলিলুর এসব। রহমানের তার পদত্যাগ মানে আমি আজকে চেয়েছিল, যে জি। আলোচনাগুলো করছি সেই আলোচনাগুলো বিএনপি নেতারাও করেছেন, গত 1.5 বছরে করেছেন। ফলে আজকে খলিলুর রহমানের এখানে এন্ট্রি, এইটা তারেক রহমানের যে পুরো মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার উপরে সবচেয়ে বড় প্রশ্ন। এবং সামনের দিনে হয়তো এটা আরো ভালো মতো রিভিল হবেন কাজী যে মোহাম্মদ কেন মাহবুবুর আসলে রহমান খলিলুর এবার রহমান। আপনার কাছে আসতে চাই অনেক আগে, ধন্যবাদ আপনাকে কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। একই প্রসঙ্গে আসতে চাই যে এই যে খলিলুর রহমানকে মন্ত্রী করা এবং এটি নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে খলিলুর রহমানকে উপদেষ্টা বানানোর মধ্য দিয়ে প্রমাণ হলো নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো বিএনপি নেতাদের কথা যেটা বলছিলেন যে তারাও আসলে পদত্যাগ চেয়েছিলেন খলিলুর রহমানের, এবং নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন সময়ে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তার নিরাপত্তার এই কার্যক্রম নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছে। তো আপনি সব কিছুর পরও এই যে তাকে মন্ত্রী রাখা, এর পিছনে অন্য কোনো কারণ দেখেন কিনা? আপনাকে আবার ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে কি জানেন, আমরা যে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ সরকার বলি, এই আলোচনায় আমি দীর্ঘদিন যাবৎ বিপত্তি দিয়েছি। অন্তর্বর্তী সরকার কোনো নিরপেক্ষ সরকার না, এটা ক্রাইসিস মুভমেন্টের সমাধান করার জন্য এসেছে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সরকারের ছিল, সুতরাং এটা কোনো নিরপেক্ষ সরকার বলা যাবে না। আমরা তাদের কাছে আশা করেছিলাম যে তারা একটা মানে নির্বাচন করবে সুষ্ঠু। আমি কিন্তু নিরপেক্ষ নির্বাচনের কথা কখনো বলি না, আমি বলি বিশ্বাসযোগ্য নির্বাচন করবেন। আপনার অবস্থান কি সেটা আমার দেখার বিষয় না, দেখার বিষয় হলো আপনি অফিসিয়াল দায়িত্ব ঠিকমতো পালন করছেন কিনা। আপনি যখন নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছেন, আপনি যখন বুথে দায়িত্ব নিয়েছেন, আপনি তখন রুল মানছেন কিনা। আপনার রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, এটা আমার কাছে ম্যাটার করে না। এই জন্য আমি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে আমার কোনো আশাও না, যায় না। আমি অন্তর্বর্তী সরকারের দিকে ক্রাইসিসকালীন সময় আসছে এবং সে অফিসিয়াল দায়িত্ব পালন করেছে কিনা। এখন খলিলুর রহমানের জায়গা থেকে এই 15-20 বছর হয়ে গেল, খলিলুর রহমানকে তো আমরা কেউই পদত্যাগ করতে বলি নাই। বিএনপি যদি বলেও থাকে, অন্যরা তো বলে নাই। অনেকে বলেছে, আন্দোলনও হয়েছে, হ্যাঁ কেউ কেউ বলেছে, অনেকে আবার বলে নাই। কিন্তু এটা তো খলিলুর রহমানের সব দায় কিন্তু খলিলুর রহমান নিতে পারবে না। খলিলুর রহমানের সব দায় প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট নিতে হবে। কারণ আসলেই কোনো চুক্তি কিছু কিছু করেছে, এটা প্রধান উপদেষ্টা জানেন না বা প্রধান উপদেষ্টার ক্যাবিনেট জানেন না, এটা তো আমরা মেনে নিতে রাজি না। এটা মেনে নেওয়া কোনো খুবই অন্যায়। একজন ব্যক্তিকে রাষ্ট্র চালাচ্ছে নাকি? একজন ব্যক্তি তো কোনো চুক্তি করতে পারে না। যদি চুক্তি করে থাকে তাহলে ওই সময় প্রধান উপদেষ্টা বললেন না কেন যে উনি এর সাথে কনসেন্ট নাই ওনার, বা অন্যান্য উপদেষ্টারা বললেন না কেন এর সাথে কনসেন্ট নাই? অনেকরা যে বলছিলেন যে চুক্তিটার কথা, তো একজন ব্যক্তির উপর আসলে ব্যক্তি দিয়ে চুক্তি হয় না। আমি এটা প্রথম কথা। দ্বিতীয়ত হলো যে খলিলুর রহমানের যত কাজ আছে গত 15-2 বছর, সেই কাজগুলো নিয়ে যেহেতু অভিযোগ আছে, সেই অভিযোগের প্রেক্ষিতে খলিলুর রহমানের ব্যাপারে মানে নেশন ওয়াইড কি হয়েছে, কিছু তেমন কিছু হয়নি। হয়তো বিচ্ছিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গ্রুপে গ্রুপে প্রতিবাদ করা হয়েছে বিভিন্নভাবে। এখন এই খলিলুর রহমান যে সকল কাজগুলো করেছে গত 15-2 বছর, সেগুলো নিয়ে কিন্তু আমরা প্রফেসর ইউনূসের সরকারকে কন্ডেম করলাম মোটা দাগে কোথায়। হয়তো আমরা বিভিন্ন টকশোতে বিভিন্ন জন আলাপ করেছি। তো এখন প্রফেসর ইউনূসের সরকারে যদি খলিলুর রহমান থাকলে অসুবিধা না হয়, তারেক রহমানের সরকারে খলিলুর রহমান গেলে অসুবিধা হবে কেন? এটা তো আরো বেশি, আরো জুলাইয়ের শক্তির সরকার। তো জুলাইয়ের শক্তির সরকারে খলিলুর রহমান থাকলো কি করে এই সকল চুক্তি করে? ইঞ্জিনিয়ারিং এর ভয় দেখছে। ইঞ্জিনিয়ারিং একজন ব্যক্তির পক্ষে ইঞ্জিনিয়ারিং করা, আমরা সবাই তো নির্বাচনে ছিলাম, আপনি ছিলেন, আমরা ছিলাম, আমরা সবাই গেছি, আমাদের চোখের সামনে কোনো ইঞ্জিনিয়ারিং আমরা দেখি নাই। এরপরে যদি ডিপ কিছু হয়ে থাকে সেটাও মানে এই দেশে কিছুই বাদ থাকবে না, খুব দ্রুত এগুলো প্রকাশ হয়ে পেয়ে যাবে। কিন্তু আমার কাছে মনে একজন ব্যক্তিকে নিয়ে যেভাবে আমরা আলোচনাটা করছি, ফোকাস করছি, তার পক্ষে, ওনার পক্ষে একটা ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে কাগজ জিতিয়ে দেওয়া এত সোজা যায় না গত নির্বাচনটা। আর দ্বিতীয়ত হলো ওনাকে মানে যদি কেউ মনে করে উনি হাইলি কানেক্টেড সারা বিশ্বের সাথে, আর ওনার পারফরমেন্স যদি আপনি আগে যেগুলো হয়েছে উনি যেটা বললেন, অনেকগুলো বিষয় কিন্তু আসলেই আলোচনার দাবি রাখে, যে পিস এবং এই করিডোর, আমরা মানব করিডোর নিয়ে কিন্তু অনেক কথা বলেছি, এগুলো কিন্তু আমরা পছন্দ করি নাই। সো এই বিষয়গুলো কিন্তু আসলেই অভিযোগ মানে আপত্তি দেওয়ার মতো। এখন এই বিষয়গুলোর সাথে খলিলুর রহমানকে একা যুক্ত করার সুযোগ নাই, প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট যুক্ত হবে। আবার আগামীতে যদি খলিলুর রহমান যা যা করবেন তার জন্য কিন্তু শুধুমাত্র খলিলুর রহমানের দায় হবে না, এই সরকারের দায়, সরকারের দায়। ধন্যবাদ। আমি একটু জাস্ট ছোট করে বলতে চাইছি যে খলিলুর রহমান নট ইম্পর্টেন্ট যে তিনি একলা করেছেন, কিন্তু তিনি যারা যারা অনেকগুলা ঘটনা ঘটেছে তাদের একজন খুঁটি হিসেবে, সিম্বলিক হিসেবে যদি তারা রাইখা দেওয়া হয় যে আমাদের যে বাকি কাজ বাকি রয়েছে, সেই বাকি কাজগুলো আমরা শেষ করব তাকে দিয়ে। দেখেন খলিলুর রহমানের প্রথম ফল্ট একদম তিনি ক্ষমতায় বৈশা মানে দায়িত্বে নিয়ে তিনি প্রথমবারের মতো বলছিলেন যে মিয়ানমারে যারা রোহিঙ্গা আরাকান অঞ্চলে আপনার না করিডোরেরও আগে একদম গোলাগুলি যখন শুরু হয়, যে যারা এই যে আরাকান আর্মি যারা ছিল, মানে যারা আপনার বিচ্ছিন্নতাবাদী, মানে আমি যদি ওই সেন্সে বলি, মিয়ানমারের সেন্সে বলি বিচ্ছিন্নতাবাদী, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে
কখনো বাংলাদেশ রাষ্ট্র কোনো বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠনের সাথে আলাদা করে রাষ্ট্র হিসাবে যোগাযোগ করে নাই এবং সেই যোগাযোগ কোনোদিন অফিসিয়াল ছিল না, কিন্তু তার আমলে এই যোগাযোগ প্রথমবারের মতো অফিসিয়াল হয়েছে। কার আমলে? এই আপনার যে যখন নিরাপত্তা উপদেষ্টা হিসাবে এবং রোহিঙ্গা এটা বিষয়ক বিশেষ অন্তর্বর্তী উপদেষ্টা- সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, নিশ্চয়ই। সরকারের আমলে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তো তার মানে হলো খলিলুর রহমানকে আমি ধরে নিতে পারি যে একটা কার্যক্রম পরিচালনা করার একজন ব্যক্তি, নিশ্চয়ই কার্যক্রম চালায় অনেকজন, কিন্তু সেই একজন টোকেন তাকে যদি রাখা হয় যে এই যে বাকি কাজগুলা, মানবিক করিডোর, আমাদের পিস আর্মিতে বাংলাদেশ আর্মির অংশগ্রহণ করা, যেখানে বাংলাদেশে প্যালেস্তাইনের জন্য সবচেয়ে বড় অন্যতম বড় মুভমেন্ট যেখানে রেগুলার হয় সেটা এই বাংলাদেশ, সেই জায়গায় তৈরি করা, এখানে মার্কিন ট্রিটি, এখানে আপনার এই পুরো সাবকন্টিনেন্ট ধরে আমেরিকান যে নৌবহর থেকে শুরু করে তার যে সামরিক শক্তি বৃদ্ধি করার যে পুরো খেলা, সেই খেলার একজন মানে তদারকি করে রাখার জন্য, কারণ তিনি তো বিএনপির লোক না, বিএনপি তাকে পদত্যাগ করতে চাইছে, বিএনপি নিজে বড় বড় নেতারা তার পদত্যাগ চাইছে, প্রেস ক্লাবে প্রোগ্রাম করছে, হয়তো বা স্যারের চোখে পড়েনি, করেছে। কিন্তু এটা বিএনপি নিজে করেছে। তাহলে আজকে হইতে পারে যে ওই শক্তির কাছে মাথা নত কইরা তারেক রহমানের একজনকে রাখতে হইলো যিনি আসলে তার হইয়া ওই বাকি কাজগুলো তদারকি করবেন। খলিলুর রহমান হইতে পারেন না, আমি তো খলিলুর রহমানের ভগবান বানাচ্ছি না, আল্লাহ বানাইতেছি না, অনেক ক্ষমতাধর বানাইতেছি না, কিন্তু চৌকিদার তো তিনি হইতে পারেন, তিনি তো দেখে রাখতে পারেন, বিল্ডিং পাহারা দিয়ে রাখতে পারেন যে যেই প্ল্যান আগাচ্ছিল সেই প্ল্যান যেন আগায়, হইতেই তো পারে। তবে আমার কাছে মনে হয় কি এখন মানে বাংলাদেশের তরুণ ছাত্র জনতা যেভাবে সচেতন হয়ে উঠছে, মানুষও অনেক সচেতন হয়েছে, এখন কোনো কাজেই সবাই ইজিলি করে ফেলবে এটা এত সোজা হবে না। আমার কাছে মনে হচ্ছে যে যে কারণে যেভাবেই হোক এত বড় চুক্তি যদি খলিল- হয়ে থাকে না, এটা সেটা তো আমরা সামনে সবাই আসার বলেছি না, বিষয়টা আমরা তো কিভাবে করে দেখেন মানব যে- করিডোর নিয়ে কথা বলেছি, আমরা বাণিজ্য নিশ্চয়ই চুক্তির অলরেডি কথা সামনে বলেছি, চলে আসা শুরু চলেছি। হয়েছে। আপনার ইলেকশনের আগের দিন রাতে কিন্তু- আমেরিকার সাথে এই ট্রিটি ফ্লাশ হয়েছে, ইলেকশন ছিল, নানান ধামাডোল ছিল। এখন পলিটিক্যাল পার্টিগুলোর এই কথা বলতে হবে না, আপনার দেশে আপনি কার কাছ থেকে ইউরেনিয়াম কিনবেন, কার কাছ থেকে বিমান কিনবেন, কার কাছ থেকে জ্বালানি কিনবেন, এই ইচ এন্ড এভরিথিং এই ট্রিটি যদি সত্য হয়ে থাকে, বাংলাদেশ যদি এই ট্রিটি করে থাকে, তাহলে আমেরিকান অনেক পারমিশন আপনার নিতে কাছে হবে। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে তাহলে খলিলুর রহমানকে বিএনপি সরকার যে মন্ত্রী বানালো এবং তাহলে কি আগের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা এবং সেগুলো হইতেই তো কন্টিনিউ পারে। করার জন্য মানে কি আপনি রাখা? যদি রাজনীতিক হিসেবে আপনি কি এই এভাবে সম্ভাবনা দেখছেন? উড়ায় দেখতে পারেন? আপনার কাছ থেকে শুনি। আমি নিশ্চয়ই মনে করি যে আপনার প্রথমত হলো খলিলুর রহমান কোনো রাজনৈতিক ব্যক্তি না, তিনি একজন ডিপ্লোমেট ছিলেন। সো এরকম একজন ডিপ্লোমেটকে হুট করে আপনার এনা যার নামে বিতর্ক আছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আপনি নিজে বিএনপি একটা পার্টি হিসাবে তাকে মানে এই জন্য রিজাইন করেন, তা নিয়ে রেগুলার প্রোগ্রাম করছে বিএনপির বড় নেতারা কথা বলছে, টক শোতে এসে খলিলুর রহমান নিয়ে কথা বলছে, জি। তাহলে হুট করে ফ্রম নো ওয়ার খলিলুর রহমান কিভাবে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ পাইল বিএনপির হয়ে? তার মানে আমি যে সন্দেহটা করতেছি, এই সন্দেহটার যে একটা পয়েন্ট আছে, এটা তো বিএনপির এই সাসপিসিয়াস মুভি প্রমাণ করে। আচ্ছা, অনেক রায় ধন্যবাদ। আমি এবার সালেউদ্দিন সিফাত আপনার কাছে আসতে চাই, যে যেমনটা বলছিলাম নাহিদ ইসলাম বলছেন একই ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে। করছে, হ্যাঁ আচ্ছা, আচ্ছা। একই প্রসঙ্গে আপনার কাছে আপনার আমি একটু long মতামত answer জানতে দিই। চাই। জি, মনে হচ্ছে খলিলুর রহমান সাহেবকে নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে, তবে অনেকে তো উনার যে বিদেশি হওয়াটা এটার একটা প্রবলেম আকারে দেখে। তা আমি উনার বিদেশি হওয়াটা একটা প্রবলেম আকারে দেখি না আর কি, বিশেষত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। এখন একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তো অনেকেই আসলে বিদেশ থেকে আসছে, আশিক চৌধুরীর কথা বলেন, কিংবা ধরেন আপনার অনেকেই, লুৎফি আলী রিয়াদ, সিদ্দিকের মুনির কথা রিয়াদ। যদি আপনি বলেন, হ্যাঁ আলী রিয়াদ সাহেবের কথা, মনির রিয়াদের কথা। তো এখন ধরুন ওনাদের রেসপেক্টিভ পজিশন শেষ, ওনাদের রেসপেক্টিভ দায়িত্ব শেষ, অনেকে হচ্ছে ঘটা করে সবার সাথে মন্ত্রণালয়ের সবার সাথে কথাবার্তা বলে, হাই হ্যালো করে, বাই বাই করে, হ্যাঁ বাংলাদেশের আন্তর্জাতিক একটা বিমানবন্দর দিয়ে উনি উনার আগের যে কর্মস্থল সেখানে ফেরত যাচ্ছেন। এর মধ্যে দেখি কিছু কিছু অনুসন্ধানী সাংবাদিকতা, হ্যাঁ অনুসন্ধানী সাংবাদিক তারা ফেসবুকে পোস্ট করে বসেন, দেশ ছাড়ছেন অমুক, মানে এমন একটা ভাইব যেন হচ্ছে আচ্ছা পালাইতেছে। আমরা একটু প্রসঙ্গে আসি। না না এটা খুব গুরুত্বপূর্ণ, এটার সাথে কানেক্টেড। তো এমন একটা ভাবে কথাটা বলা হয় যেন সে পালাচ্ছে, মানে এটা হচ্ছে হাসিনার যে পালানোটা, এটাকে নরমালাইজ করার একটা চেষ্টা আর কি। হাসিনার যে পালাইতে হয়েছে, ওরা 15 বছর ফ্যাসিজম কায়েম করার কারণে ওরা পালাইতে হয়েছে, এত সহজ না, একটা লোক খুদাই পালাবে কেন? ঠিক আছে, একটা লোক তার কাজ শেষে চলে গেছে। তো ফলে খলিলুর রহমানের বিদেশি হওয়াটা আমার কাছে কোনো প্রবলেম নেই না, কিন্তু এখন বিএনপির লোকজন অ্যাক্টিভিস্টরা যে পরিমাণ খলিলুর প্রবাসী রহমানকে হওয়া। ব্যাশিং করছে এই বিদেশি হওয়া নিয়ে, তারপর আরো তার ডিপ্লোমেসি নিয়ে, আর অনেক কিছু নিয়ে, এখন কেন জানি মনে হচ্ছে আসলে খলিলুর রহমান কি গুপ্ত বিএনপি ছিল কিনা কোনোভাবে, এই প্রশ্নটা চলে আসে। ঠিক আছে, আপনারা তো এবং- অন্তর্বর্তী না, না, সরকারের আমি বলি, উপদেষ্টা নিয়ে উনার- আপনাদের কোনো কমপ্লেইন ছিল? আমাদের অফকোর্স কমপ্লেইন আছে, আমাদের বিভিন্ন, আমরা তো শুরু থেকেই বলছি আমাদের সম্পর্কটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একই সাথে জবাবদিহিতার সম্পর্ক এবং সমর্থনের সম্পর্ক, আমরা সেই জায়গাগুলো করেছি। তখন সমর্থন করেছিলেন? কেন আমি জবাব দিতে আনি নাই, আমাদের জবাব দিতে ছিল, আপনি একটা দেখতেছেন কেন? আমি তো সমর্থন জবাব দিতে দুইটাই একসাথে করেছি। আমাদের প্রশ্নের জায়গাটা হইল, তো যারা বলছে যে খলিল মাস্ট গো, তারা হয়তো এটা বুঝাতে চাইছে খলিল মাস্ট গো টু দ্য ক্যাবিনেট, ঠিক আছে, এটা হয়তো বুঝাতে চাইছে।
খলিল সাহেবের ডিপ্লোমেসি নিয়ে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, তারা হয়তো অনেক অ্যাকমপ্লিশড একজন পার্সন, কিন্তু একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় দায়িত্ব পালন করেছেন, তিনি এখন বিএনপির টেকনোক্রেট প্রধানমন্ত্রী হচ্ছেন। আচ্ছা। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি এখন বিএনপির আইনমন্ত্রী। আইনমন্ত্রী হচ্ছেন। তিনি বোধহয় তার পদত্যাগ করেছিলেন এবং তার না না জায়গা সেটা থেকে ইস্যু তিনি না, clear সেটা ইস্যু না, করেছিলেন। আপনি শুনেন, সেটা ইস্যু না। অন্তর্বর্তীকালীন পদত্যাগ করছে, কখন কি পদত্যাগ করছে? অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কার কমিশনের একজন সদস্য, তিনি দেখি আজকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ হচ্ছেন আর কি। তো এখন সকল অভিযোগ, সকল অনুযোগ, সকল আবদার, সকল কষ্ট, সকল বেদনা, সকল পীড়া সব হচ্ছে এনসিপির বেলায়। এনসিপি কিংস পার্টি কেন? কারণ হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভাই হচ্ছেন এই মন্ত্রী ছিলেন। এনসিপি কিংস পার্টি কেন? কারণ আপনি একটু আগে বলছিলেন গুপ্ত কিনা, এখন আপনাদের দুঃখটা কি গুপ্ত হওয়ার কারণে নাকি? গুপ্ত শুনেন না, আমি গুপ্ত হওয়া নিয়ে আমার কোনো কিছু আসে না, আমি জাস্ট এটা মজা করে বললাম। আমার পয়েন্টটা হচ্ছে যে যেই সব কারণে আপনি এনসিপি কে কিংস পার্টি বলছেন, এখন আমি কি বিএনপি কে কিংস পার্টি বলবো কিনা? যদিও বিএনপি আসলে ঐতিহাসিকভাবে একটা কিংস পার্টি, এখন কি তাকে কিংস পার্টি বলবো কিনা? যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা এই সুবিধা ভোগ করছেন। সিকিউরিটি, এই যে দাদা তো সাক্ষী, গোপালগঞ্জের সময় আমাদের উপর হামলা হইলো, তার ফলেই আমাদেরকে হচ্ছে কিছু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দেওয়া হইলো। ওইটা নিয়ে আমরা যে ব্যাশিংটা খাইলাম, যাই রে এটা কি সরকারি দল নাকি এই পরিমাণ সিকিউরিটি দেওয়া হইলো। অপরদিকে আমরা দেখলাম তারেক রহমান সাহেব যখন দেশে নামলেন, তিনি কিন্তু এখন প্রধানমন্ত্রীর সিকিউরিটি পাচ্ছেন না, এরকম না। তিনি ওই দেশে নামার পর থেকে উনি যে প্রোটোকলটা পেয়েছিলেন, যে সিকিউরিটি পেয়েছিলেন, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর মতো একটা প্রোটোকল উনি কিন্তু পেয়েছিলেন। অন্তর্বর্তী সরকার দিয়েছেন বলেই পেয়েছেন। ঠিক আছে, তো অন্তর্বর্তীকালীন সরকার যদি এনসিপি কে দেয়, এনসিপি হয়ে যায় কিংস পার্টি, তাহলে তারেক রহমানকে দিলে বিএনপি কিংস পার্টি হয় না? আচ্ছা, এরপর আপনি পত্রিকার কথাই যদি ধরেন, মিডিয়াতে একজন এনসিপি নেতার নাম আসছে যে তার মালিকানায় একটা টেলিভিশন চ্যানেল আছে, মানে তিনি মালিকানার একটা অংশ, সেখানে যদিও বিএনপির একজন নেতার নামও আছে, কিন্তু এনসিপি একজন নেতার নাম আছে, এই কারণে এনসিপি হয়ে গেছিল কিংস পার্টি। অথচ আমরা দেখলাম যে একটা বেসরকারি টেলিভিশন নাম দিলাম না, তার যিনি সিইও হয়েছেন নতুন করে, তার ফেসবুক পোস্টে গেলে বিএনপি মিডিয়া সেল ছাড়া আর কিছুই নাই, শুধু বিএনপি মিডিয়া সেলে কি বলছে ওইটা দেখলাম। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দেখলাম ডিএমডি হইলেন যিনি, তিনিও বিএনপির মিডিয়া সেলের এক সময়কার সদস্য ছিলেন। আর একটা পত্রিকা, সেটারও নাম নিলাম না, বেসরকারি পত্রিকা, সেটার যিনি প্রকাশক আছেন, না নাম নিচ্ছি না আর কি, নাম নিলে তো আবার অনেকে রাগ টাক করেন, কষ্ট পান, আমরা অনেকে বেয়াদব। আচ্ছা, প্রকাশক যিনি, তিনিও হচ্ছেন আবার দেখলাম যে বিএনপি থেকে বর্তমানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো আসলে এই বাংলাদেশে যে টোটাল এস্টাবলিশমেন্ট, এটা হচ্ছে কি আগে ছিল কিরকম, বিএনপি জামাত যখন একসাথে ছিল তখন তো তারা মৌলবাদ ছিল, বিএনপি জামাত যখন একসাথে তখন কিন্তু তারা মৌলবাদ ছিল, তখন তারা জঙ্গিবাদ ছিল। আগের সিস্টেমটা ছিল আওয়ামী লীগকে রাখতে হবে, বিএনপি জামাতকে ঠেকাও যেভাবেই হোক, কারণ ওরা হচ্ছে মৌলবাদী, প্রগতিশীলতা অর্জন করার জন্য আগে ওই ইয়াকে ঠেকাও, বিএনপি জামাতকে ঠেকাও। এখন হচ্ছে কি, এখন হচ্ছে কি এনসিপি জামাতকে ঠেকাও, ঠিক আছে? এখন হচ্ছে বিএনপিকে ক্ষমতা রাখতে হবে যেভাবে হোক। আজকে তো অনেক আপনারা জোট হয়েছেন, এমন কথা আসতেই পারে না, অবশ্যই আপনি বলবেন যে নির্বাচনকালীন জোট নাকি নির্বাচন পরবর্তী জোট থাকবে? এটা নির্বাচন পরবর্তী, আমরা তো বলেছি যে নির্বাচনকালীন জোট। এখন আমি দেখতেছি নির্বাচন তো শুধুমাত্র জাতীয় সংসদের নির্বাচন শেষ হয়েছে, এরপর আপনার স্থানীয় নির্বাচন আছে, আর তার উপর এটা আমরা বলেছিলাম সংস্কার ভিত্তিক জোট। এখন আমরা দেখতেছি যা অবস্থা, মানে বিএনপির আজকে যে ফল্টি বিগিনিং তারা শুরু করছে, তাতে আসলে জোট কি আগাবো না কি করবো, এটা নিয়ে আবার নতুন করে রিথিং করার হয়তো আমাদের সময় চলে আসছে। জি সালাউদ্দিন সিফাত, ধন্যবাদ। আমি আবারও যেতে চাই মাহবুবুর রহমান আপনার কাছে। যে ফল্টি বিগিনিং বারবার বলা হচ্ছে, নতুন সরকারের নামে যে ফল্টি বিগিনিং একটা আরোপ করে দেওয়া হলো, আপনি কি আসলে দেখেন কিনা ফল্টি বিগিনিং হিসেবে? সিফাতের প্রতি সম্মান রেখে বলছি, উনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, ওনার বক্তব্যের তো নানান দিক থাকবেই, কিন্তু আপনি যেটা হলো যে আমরা যদি একাডেমিক জায়গা থেকে দেখি, সেটা হলো আমি আপনাকে ধারাবাহিকভাবে ব্যাখ্যাটা করলাম যে বিএনপির অবস্থান, এবং অনেকেও কিন্তু একই কথা বলছেন যে বিএনপির অবস্থানটা কিন্তু আমাদের কাছে আজকে যেটা 15 দিন আগে, 1 মাস আগে একই রকম। মানে বিএনপি এইরকমই ছিল সংস্কারের ব্যাপারে, সংস্কারটা তার নেতৃত্বে হবে, এই ধরনের একটা অবস্থান কিন্তু ছিল। এখন যদি বিএনপি শুধু একবার হ্যাঁ ভোটের পক্ষে, একবার হ্যাঁ ভোটে না ভোটে, সংস্কার কমিশনে প্রতিদিন গিয়েছে, সংস্কার কমিশনের প্রত্যেকটাতে পার্টিসিপেট করেছে। আমি তো আপনারা যদি কিছু মনে না করেন একটা কথা বলি, যে 33টা পার্টির মধ্যে যে পার্টিটার 5টা জেলায় অফিস নাই, তারও যেই 1 ভোট ছিল সংস্কার কমিশনে, বিএনপির মতো একটা বড় দলের কিন্তু 1 ভোট ছিল। এটাও কিন্তু বিএনপি মেনেছে। আমরা কিন্তু সবগুলো কথাই বলতে হবে আমাদেরকে। যেমনভাবে বিএনপি আজকে শপথ নেয়নি গণপরিষদে, ঠিক একইভাবে কিন্তু বিএনপি অন্তত 1 বছর 1.5 বছর ধরে সবগুলো রাজনৈতিক দলগুলো কোঅপারেট করেছে। সব দলের থেকে একজন যাচ্ছে, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের প্রধান উপদেষ্টার সাথে বিএনপি থেকে একজনই যাচ্ছে বা 2 জন যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, বিএনপি কিন্তু রেশিওটা কখনো চিন্তা করেনি, কথাগুলো তার মধ্যে করে গেছে, কিন্তু তার নোট অফ ডিসেন্টটা কিন্তু ক্লিয়ারলি করে গেছে সে, যে তার অবস্থানটা কি। এবং আজকেও কিন্তু সে ওই যে নোট অফ ডিসেন্টের যে ধারাবাহিকতা, সেটার মধ্যে আছে। এখন এই সংবিধানে এবং বর্তমানের যে রেজিম এবং আমাদের তো কোর্ট আছে, সবকিছু মিলিয়ে হানা ভোটের একটা স্ট্যাটাস দাঁড়াবে, আইনগত প্রক্রিয়া। অবশ্যই হানা ভোট খুবই ইম্পর্টেন্ট একটা ভোট,
ভোট, গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট। তো এই গণভোটের ব্যাপারে আমার কাছে কেন জানি মনে হয় বিএনপি ধরেন কতগুলো ভালো কাজের মধ্য দিয়ে, ফল্টি বিগিনিং আমি বলবো না, কতগুলো ভালো কাজের মধ্য দিয়ে শুরু করেছে। ধরেন নাহিদের বাসায় যাওয়া এবং ডাক্তার শফিকুর রহমানের বাসায় যাওয়া এবং এই কাজগুলো করে, কাজগুলো পজিটিভ কাজ দিয়ে শুরু করেছে। না, এটা খুবই পজিটিভ। আমি একটু থামাচ্ছি, এটা অবশ্যই পজিটিভ। বিএনপির যিনি চেয়ারপারসন উনি খুবই পজিটিভ কাজ করেছেন। নাহিদ ইসলামের বাসায় গিয়ে, শফিকুর রহমান সাহেবের বাসায় গিয়ে রাজনৈতিক সৌহার্দ্যতা দেখিয়েছেন। আমি আরো খুশি হইতাম যদি তিনি তার তৃণমূলকে এই ব্যাপারে কনভিন্স করতে পারতেন যে আপনারাও আমার মতো রাজনৈতিক সৌহার্দ্যতা দেখেন, কিন্তু তারা তো আসলে এটা পারলো না আর কি। আমরা কিন্তু সবসময় দেখে এসেছি, আমাদেরই একজন গেস্ট, এই করালাপের একজন গেস্ট একদিন বলেছিলেন যে আগে তৃণমূল পর্যায়ে সবসময় আসলে এটা ছিল, কিন্তু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা, তাদের মধ্যে মানে একদম উচ্চ নেতৃত্বের স্থানীয় জায়গা থেকে আমরা এই সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখিনি, এটা প্রথমবার। আগে থেকে তৃণমূলের কথা দাবি করে আসছেন বিএনপি নেতাকর্মীরা যে সবসময় তাদের মধ্যে ছিল। সবসময় সব ক্ষেত্রে বলা যাবে না, হবে জামাত বিএনপি তো জোট ছিল, কিন্তু না, শুধু জামাত বিএনপি কেন, আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু তৃণমূলে মানে এক ধরনের সামাজিক সম্পর্ক আছে, সবসময় ছিল, এবং এটা হয়তো কোথাও কোথাও লিমিটেড, কিন্তু বড় নেতাদের মধ্যে কোনো সামাজিক সম্পর্কই ছিল না। এইবার আমরা বড় নেতাদের মধ্যেও সামাজিক সম্পর্ক না ভাই, স্যার বড় নেতাদের মধ্যে অলওয়েজ সামাজিক সম্পর্ক ছিল। না না, একজনের দুলাভাই আর একজনের দুলাভাই আরেকজনের সাথে আরেকজনের বিয়ে হয়েছে রাজনৈতিক দলে। আমরা হচ্ছে বিএনপি থেকে এই লেভেলে বলছি না, দ্বিতীয় সারিতে ঠিক আছে, দ্বিতীয় সারিতে ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী পদমর্যাদার ক্ষেত্রে বলেছি না, ওনার এই জেস্টারটা কিন্তু আমরা যদি অ্যাপ্রিশিয়েট না করি, অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু ওনার পারফরমেন্স তো আমরা মূল্যায়ন করবোই। এই যে মাত্র মন্ত্রিসভা বসলো, পারফরমেন্সটা অবশ্যই স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাবে। আপনি মানব করিডোরকে আমরা কখন সাপোর্ট করতে পারবো না, আমরা এমন কোনো এগ্রিমেন্টকে সাপোর্ট করতে পারবো না যে এগ্রিমেন্ট আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে হয়। সুতরাং এইগুলো আলোচনা আমাদের মধ্যে থাকবেই, যেই মন্ত্রী হন না কেন তাকে কিন্তু আমাদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এবং বিএনপির মানে যখন তাকে মানে প্রধানমন্ত্রী, হবু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওনাকে যখন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করলেন ওই যে প্রেস কনফারেন্সে, তখন তো উনি কিন্তু বারবার বলেছিলেন যে বাংলাদেশের স্বার্থ সবার আগে, ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে। এই কথাটা আমরা কিন্তু ভুলে গেলে হবে না। তো আমরা অনেকগুলো কাজে কিন্তু দেখিয়েছি যে জনাব তারেক রহমান বিএনপির কিন্তু একটা ধারাবাহিকতা রক্ষা করছে। কিছু কিছু বিষয়, এই বিষয়েও কিন্তু গণপরিষদের শপথের ক্ষেত্রে বিএনপি এখন কিছু বলে দেয় নাই, বলে দেয় না। বিএনপি বলছে এটা আইনি প্রক্রিয়া লাগবে। এখন যদি বিএনপি সংসদে গিয়ে তারা এটাকে অনুমোদন করে, আইনি প্রক্রিয়ায় অনুমোদন করার ওই দিনেই শপথ নেয়, মানে আমি জানি না মানে প্রক্রিয়া কত রকমের প্রক্রিয়া আছে, আবার অথবা কোর্ট থেকে রেফারেন্স নিয়ে আসে, অথবা অ্যাটর্নি জেনারেল কোনো একটা ব্যাখ্যা দেয়, অথবা বিজ্ঞ আইনজীবীর কোনো ব্যাখ্যা দেয়, কত কিছু হতে পারে। সবকিছু মিলিয়ে আমি আপনাকে যেটা বলি যে আমরা এখন একটা পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে, সেটা হলো সরকারি দলের সমালোচনা আপনি যেমন করবেন, যেমন আপনি দেখেন প্রথম বলা হলো এই নির্বাচন, 30 সেকেন্ড এই নির্বাচনের ব্যাপারে কেউ কিন্তু বললো যে মানে নির্বাচনের বিরুদ্ধে সমাবেশ হবে প্রথম, তারপরে কালকে আজকে সকালে দেখা গেল কেউ বললো যে আমরা শপথ নিব না। এখন শপথ নিব না কিন্তু কথাটা এসেছে প্রথম, আবার আরেক দল বলছে আমরা গণপরিষদের শপথ নিব না। এই জিনিসগুলো কিন্তু শুধু একতরফা হচ্ছে না, আমরা কিন্তু অনেক জায়গা থেকে বিভিন্ন জিনিসগুলো দেখছি। তো সৌহার্দ্য সম্পর্ক তো এমন জিনিস না যে একা একা করা যায়। সৌহার্দ্য সম্পর্ক করতে হলে সবাইকে লাগে। একজন যখন বাসায় গিয়েছে আরেকজনকে কিন্তু হাতটা বাড়িয়ে দিতে হবে। সুতরাং এই কাজটা যদি আমরা সবাইকে না করি, আমি বলি এইবার কিন্তু বিরোধী দলেরও স্ক্রুটিনি হবে, শুধু সরকারি দলে হবে না। বিরোধী দলও আগামী নির্বাচনে তারা যে কতটা পারফর্ম করবে, তারা যে আগামী নির্বাচনে জিতবে কিনা, এটা কিন্তু মানুষ খেয়াল করবে। বিরোধী দলকে ওই বিরোধী দল কিন্তু আমরা আর চাই না যে বিরোধী দল আমরা অতীতে দেখেছি। আমরা যেমন সরকারি দলকে চাই জবাবদিহিমূলক, আমরা কিন্তু এইবার বিরোধী দলও চাই একটা গঠনমূলক বিরোধী দল, যে বিরোধী দলটা বিরোধীদের জন্য বিরোধী, আমরা সকাল সন্ধ্যা বিরোধিতা, এটা কিন্তু আমাদের কাছে অপছন্দের কালচার, যে সকালে একটা কথা, বিকালে একটা কথা, দুপুরে একটা কথা। এই জায়গা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে, সবার স্ক্রুটিনি হবে কিন্তু এই 5 বছর। এই ইয়াং ছেলেবেলে 40%, এরা কিন্তু আগামী নির্বাচনে ভোটদার ক্ষেত্রে নানান জায়গায় মোটিভেট হবে। জি, ধন্যবাদ কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি সালাউদ্দিন সিফাত আপনার কাছে আসতে চাই, ছোট করে যদি বলেন যে আমরা অনেক সমালোচনা তো করলাম আজকে প্রথম দিন নিয়ে, একটু ভালো দিক যদি বলেন। নতুন সরকার ভালো দিক তো প্রথমেই বলছি যে তারেক রহমান সাহেব যে দেখা সাক্ষাৎ করতে গেছেন, ভালো তো, খারাপ না, ভালো, গুড জেস্টার। কথা হলো স্যার যেভাবে বলছেন যে বিরোধী দলের সমালোচনা অবশ্যই করা উচিত, কিন্তু আমরা তো আসলে সরকার দলের সমালোচনা করতে পারবো কিনা এটা নিয়ে তো আমি এখন সন্দিহান। কারণ মানে আমাদের মিডিয়া বলেন, সর্বত্র পাড়া বলেন, সরকার নিয়ে মনে হচ্ছে সমালোচনা নাই। আমরা এনসিপি হচ্ছে জুলাই গাদ্দার, এনসিপি হচ্ছে জুলাই বিক্রেতা, এটা সেটা ভুং বাং, এই স্পেস সবাইকে দিতে হবে, এই স্পেস দিতে হবে। মানে মিডিয়াতে কেউ বলছে আর কি, আমি এই স্পেস দিতে হবে, আমাদের সমালোচনা করার স্পেস দিতে হবে অবশ্যই। কিন্তু কথা হচ্ছে মানে আমার কথা হচ্ছে বিরোধী দলের সমালোচনা করতে পারবে না, তো দুর্বল লোক, ঠিক আছে? শুধু বিরোধী দল না, সরকারের সমালোচনা প্রায়োরিটি, তারপর বিরোধী দল হলো গঠনমূলক সমালোচনা করবে। আমি এটা বলেছি, এটা ও তো 77টা সিট ও তো সমালোচনা করেন, সমস্যা না, কিন্তু ও তো দুর্বল।
মানে যে এখন সবল আছে তারও একটু সমালোচনা করা জরুরি বলে আমি এটা বলি না সিফাত, আমি বলছি- আমি এটা বলি না, আমি বলছি ওভারঅল বলতেছি, ওভারঅল সিচুয়েশনকে বলতেছি আর কি। আর হচ্ছে বিরোধী দল আসলে টিকিয়ে রাখতে হবে আর কি, বিরোধী দল টিকিয়ে রাখতে হবে। আপনি এমন যদি এরকম হয় যে 91% সহিংসতায় যেভাবে বিএনপি নিজেরা খুন হয়ে গেছে, এখন এটা যদি সামনে যেহেতু বিএনপি ক্ষমতায় চলে আসছে, এখন যেহেতু কোন আসনে কে নেতা সেটা নির্ধারিত হয়ে গেছে, এখন আমি ভয় পাচ্ছি। আগে তো কিন্তু নির্ধারিত ছিল না কোন আসনে কোন নেতা, ফলে তাদের নিজেদের মধ্যে কিন্তু সহিংসতা, সংঘর্ষ এগুলা হয়েছে। এখন যেহেতু নির্ধারিত হয়ে গেছে কোন আসনে কোন নেতা, এখন তাদের যে এই মূর্ত রুদ্র মূর্তি, হ্যাঁ, এটা কি আবার বিরোধী দলের লোকজনদের উপর গিয়ে পড়ে কিনা, ইতিমধ্যে তার কিছু বিবরণও কিন্তু আমরা পেয়েছি আর কি, কিছু কিছু জায়গায়। আপনার কি মনে হয় এমন এই গণঅভ্যুত্থান আপনারা যেটা পার করলেন, আমরা সবাই যেটা পার করলাম, তারপরে আবারও সেই দিনে ফিরে যাওয়া সম্ভব? সেটা তো এখনো তো আমরা হুমকি ধুমকি পাচ্ছি, আমাদের আচ্ছা। নেতা কর্মীরা তো বারবার আমাদেরকে রিপোর্ট করতেছে যে বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি, তারপর হচ্ছে কি আপনার গণমাধ্যমে হামলার দরজা কথা খোলা আসছে। আপনি বলে দিতে পারেন। হ্যাঁ, না এটা তো বললামই, আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা আমাদের নেতা কর্মীদের কথা তুলে ধরেছি। সার্জিস আলমের কথা বলেন, আক্তার হোসেনের কথা বলেন, প্রত্যেকে কিন্তু তাদের, এবং আপনারাও রিপোর্ট করেছেন। তো ফলে বিরোধী দলটা থাকবে কিনা এটা একটা বড় চ্যালেঞ্জ, এটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এবং হচ্ছে গণতান্ত্রিক যে স্পেস, আমি স্যারের সাথে একমত, অবশ্যই সেটাকে সম্মান করতে হবে, এবং সেই সম্মানের জন্য সরকারি দলকে বারবার এটা সম্পর্কে প্রেস করতে হবে, প্রেস করে যেতে হবে। আচ্ছা, সালেউদ্দিন সিফাত, ধন্যবাদ। আমি এবার যেতে চাই অনেক রায় আপনার কাছে, আপনি শেষে কিছু যুক্ত করতে চান কিনা? একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। প্রথমত যেটা বলতে চাই যে যেই বিষয়টা নিয়ে আলোচনা চলছিল আর কি, যে তারেক রহমানের যাওয়া কিংবা এই যে মানে নাহিদ ইসলাম এবং ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করা, এগুলো নিশ্চয়ই গুড জেস্টার, কিন্তু শেষ পর্যন্ত এগুলো আসলে এক প্রকার পাবলিসিটি স্টান্ট। এটাও কিন্তু আসলে এই জেনারেশনের ছেলেপেলেরা বোঝে যে আসলে আপনি হুট করে একটা ফুল নিয়ে হঠাৎ করে ডক্টর শফিকুর রহমানের কাছে গেলেন, দেখলেন, সবাই বোঝে যে কিছু ছবি কিন্তু এই উঠবে। পাবলিক জেস্টারটুকু তো মানুষ, নিশ্চয়ই আমি পাবলিক জেস্টারে আমি স্টান্টটুকু তো দেখায়নি আগের নেতারা। নিশ্চয়ই এই কারণেই এটা স্টান্ট। এটা যদি রেগুলার আমাদের লোকজন করতো তাহলে এটা একটা স্টান্ট হইতো না, এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি, কাস্টম হয়ে যেত। কিন্তু এটা এখন প্র্যাকটিসে পরিণত হোক। কিন্তু যেটা দেখতে হবে আমাদেরকে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো সামনে যে এই সংসদটা শুরু হতে যেতেছে, এই সংসদটার উপর অনেকগুলো দায় আছে। আপনি পলিটিক্যাল ন্যারেটিভ আমরা খেলবো, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা কিন্তু আপনাকে মানতে হবে যে জুলাইয়ের পর থেকে, এই জুলাই সনদ বলেন, গণভোট আয়োজনটাকে যদি বাদ দিয়া বাকি জুলাই সনদ বলেন বা ইন্টারিম গভর্নমেন্টের আমল বলেন কিংবা ইন্টারিম গভর্নমেন্টের সময় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো কিন্তু আসলে জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। জনগণকে আরো বেশি বেটার লাইফ, যেটা আসলে জনগণ চাইছিল, যেটা সোশ্যাল সিকিউরিটি, একটা সামাজিক নিরাপত্তা, যে জুলাইয়ের পর সেই সামাজিক নিরাপত্তা বিধান করতে পারে নাই। ফলে আমার যেটা মনে হয় যে আসলে এই সংসদ এই সামাজিক নিরাপত্তা জনগণের নিশ্চিত করার জন্য, এটা সরকারি দল হোক বিরোধী দল হোক, তারা মিলিতভাবে এটা তৈরি করতে পারবে কিনা, এইটাই সামনের দিনের বাংলাদেশের সংসদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। যদি সেটা না হয় তাহলে নিশ্চয়ই জনগণ আবার নতুন করে তার রিথিং তার করতে বাধ্য হবে। আমরা প্রত্যাশা রাখি তারা পূরণ করতে পারুক। অনেক ধন্যবাদ অনেক রায় আপনাকে যুক্ত হবার জন্য, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সালেউদ্দিন সিফাত, তিনজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, কড়া আলাপের আজকের আয়োজন এ পর্যন্তই। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।